যদি ডক্টর ইউনূসের সরকার ফেলিওর হয়, অসম্ভব হলেও বাংলাদেশে ফিরবে শেখ হাসিনা। গোপালগঞ্জ যখন হাত দিচ্ছে, গোপালগঞ্জ যে হাত দেয় তারা কিন্তু হাত পড়ে। জি আপা, জি গোপাল এটা ভালো হবে না। কেমন চলছে ডক্টর ইউনূসের সরকার? এই সরকার কত বছর থাকবেন? 18 মাস নাকি 18 বছর? নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন আল্লাহ তাকে হায়াত দান করেন ততদিন তিনি থাকবেন? দর্শক শ্রোতা, এখন আমি আপনাদেরকে প্রমাণ সহ 3টা ভিডিও ফুটেজ পর্যায়ক্রমে দেখাবো। দয়া করে 3টা ভিডিও ফুটেজই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, ভিডিওতে একটা লাইক করে দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে যাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দর্শক শ্রোতা, চলেন আমরা 3টা ভিডিওর প্রথম ভিডিওটা দেখে নেই। ভারতীয় গণমাধ্যমগুলো যখন নিউজ করে সেটাকে আমরা হালকা নেই, বাংলাদেশের গণমাধ্যম যখন নিউজ করে সেটাকেও হালকা নেই, কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যখন নিউজ করে সেটাকে কিন্তু হালকা নেওয়ার সুযোগ নেই। দর্শক, টাইমস ম্যাগাজিন পাশাপাশি রয়টার্স বেশ কিছু পত্রিকার সাথে আপনার একাধারে সাক্ষাৎকার দিয়ে যাচ্ছে সজীব ওয়াজেদ জয়। টাইমস ম্যাগাজিনের প্রতিবেদনে পশ্চিমা কিছু বিশ্লেষক আছেন যারা রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন, বা আমাদের এশিয়া ভিত্তিক যেই বিশ্লেষকরা আছেন পলিটিক্স নিয়ে, তারা বলছে যদি ডক্টর ইউনূসের সরকার ফেলিওর হয়, অসম্ভব হলেও বাংলাদেশে ফিরবে শেখ হাসিনা। একটা হুলস্থুল কর্মকাণ্ড, কিছু কঠিন বিশ্লেষণ থাকছে আজকের এই ভিডিওতে। আমার বিশ্লেষণ না, কারণ আমার বিশ্লেষণ করলে আবার অনেকে বলবেন যে তুমি কি আর কি বোঝো, ছোট মানুষ। যাই হোক, আমরা যদি দেখি যে সংস্কারপন্থীরা বেসিক্যালি এখন সারা বাংলাদেশে একটা ভয় কাজ করছে, বিশেষ করে ভারতের ইস্যুতে অন্তর্বর্তী সরকারের মধ্যে যারাই আছেন তাদের একটা নমনীয় মনোভাব। আবার ধরেন ভারত ইস্যুতে যেরকম সিদ্ধান্ত নেওয়ার দরকার ওরকম নিচ্ছে না, ইলিশ বেশি দিল, বা বাংলাদেশ সম্পর্কে মোদি বলছে উল্টা ঝুলাবে, সেগুলো সম্পর্কে রাষ্ট্রীয়ভাবে ওই লেভেলে কোনো রকম রিয়াকশন হচ্ছে না। এর মাঝখানে আমরা দেখছি যে শেখ হাসিনা ভারত থেকে আবার তিনি সম্ভবত আরব আমিরাত সেখানে যাওয়ার সম্ভাবনায় বেশি। তো এই যখন পরিস্থিতি, এর মাঝখানে শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন কিনা অথবা আদৌ ফিরবেন কিনা, এ নিয়ে চলছে জল্পনা কল্পনা। আর এই সকল বিষয়গুলো নিয়ে উইলসন সেন্টারের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান তিনি বলছেন শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যাবর্তন বেশ সম্ভব, তবে অনেকটা কাঠখড় পোড়াতে হবে। দক্ষিণ এশিয়ার পরিবারতন্ত্র রাজনীতির ইতিহাস দেখুন, আমাদের এই অঞ্চলগুলোতে এখানে যেটা বোঝা যাচ্ছে, তারা শ্রীলঙ্কার উদাহরণ টানছে যে রাজপাকসের যে পরিবার ছিল, শ্রীলঙ্কার যেই দৃশ্য আপনারা দেখছিলেন এটা রাজপাকসের সাথে চলছিল, কিন্তু রাইট নাও এই রাজপাকসেই আবার গেল 2 থেকে 2.5 বছরের ব্যবধানে কতটুকু সময় হয়েছে এরকমই তো হবে, আবার এই রাজপাকসের পরিবারে কিন্তু এখন নির্বাচনে জয়লাভ করার পরিস্থিতি তৈরি হয়েছে। রাজপাকসে পরে ফিরেও আসছিল, আসার পরে তাদের পরিবার আবার ভুলটুল মাফটাফ চাইয়া রাজনীতিতে আসছে, এখন আবার দেখেন তারা ফুললি রাজনীতি করছে। তো মাইকেল কুগেলম্যান বলছেন যে দক্ষিণ এশিয়ার পরিবারতন্ত্রের রাজনীতির ইতিহাস একটু ভিন্ন রকম। দেখবেন পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে দূর থেকে দেউলিয়া মনে হলেও এই দলগুলোকে একেবারে বাতিলের খাতায় ফেলতে পারবেন না। তো আরেকজন আছেন, তিনি হচ্ছেন মুবাশশার। তিনি বলছেন সারা বাংলাদেশে হাসিনার পোস্টার ছেঁড়া হয়েছে, বিকৃত করা হয়েছে, তাকে স্বৈরাচার হিসাবে গ্রাফিতি আঁকা হয়েছে। তরুণ প্রজন্ম হাসিনার লিগেসিকে এভাবেই দেখছে। তবে নির্বাচনের জন্য অথবা আওয়ামী লীগ তাদের নিজস্ব রাজনৈতিক অস্তিত্ব, যেহেতু দীর্ঘদিনের একটা দল, সে স্বাধীনতা থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত, এর আগেও বহুত ইতিহাসে আওয়ামী লীগের আছে। সো এই দলটা রাতারাতি নাই হয়ে যাবে না বা বিলুপ্ত হয়ে যাবে না। আবার অপরদিকে আমরা যদি দেখি, এখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির আসছে। ঢাকা ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের আপনারা সকলে বলবেন যে তৃতীয় মাত্রার যে জিলুর ভাই আছেন, তিনি বলছেন যে আগামী দশকে বাংলাদেশের রাজনীতিতে হাসিনা এবং তার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাটা ওইরকম সুযোগ নেই। তবে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের সরকার ব্যর্থ হলে এই প্রেক্ষাপট বদলে যেতে পারে। সবারই একটা চিন্তা যে ডক্টর ইউনূস সাহেব যদি লম্বা সময় থাকেন, সামহাও শেখ হাসিনা বাংলাদেশে রিটার্ন করতে পারেন, আর তখন পরিস্থিতিটাকে তার সরকার ইউনূস সাহেব যখন থাকবেন তার আন্ডারে এটাকে কন্ট্রোল করা অনেকটা অসম্ভব হয়ে পড়বে, যার কারণে এখানে অনেক কিছুই ঘটতে পারে। আর এরকমই বেশ কিছু বক্তব্য আমরা দেখছি যে আচ্ছা, আমরা এখানে লম্বা চূড়া, এখানে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী বলছেন
এখন যা হয়েছে এই পরিস্থিতিগুলা আপেক্ষিক, তবে সময়ের সাথে পাল্লা দিয়ে আওয়ামী লীগের যে দুঃশাসনের সময়টা ছিল, যদি ইউনূস সাহেবের সরকার লম্বা সময় থাকে তাহলে এই সিচুয়েশনে আওয়ামী লীগের দুঃসহ স্মৃতিগুলা মানুষের মন থেকে দূরে সরে যাবে, যেগুলো রিসেন্টলি হচ্ছে মানুষ এগুলাতেই ফোকাস করবে। দেন এটা বাংলাদেশের রাজনীতির চরিত্র না, শুধু ভারত, পাকিস্তান, বাংলাদেশ বা শ্রীলঙ্কা, এগুলো কিন্তু কমন, মানুষ নগদতারে ফোকাস করে। তো সকল কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে হঠাৎ করে আমেরিকার ম্যাগাজিনগুলো বা আমেরিকা খুব প্রচ্ছদ করা শুরু করেছে। আবার সজীব ওয়াজেদ জয় তিনি লবিস্ট নিয়োগ করেছেন প্রায় 2 লক্ষ মার্কিন ডলার দিয়া। এর বাইরেও নিশ্চয়ই এগুলাতে ইনভেস্ট করেন যারা মোটামুটি আলোচনা রাখতে চান শেখ হাসিনাকে। দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। তবে দেশে আসলে ওনার জন্য অনেক বড় ধরনের বিপদ বা ঝুঁকি আছে এই মুহূর্তে, এটা 100% সময় বলে দেবে। দর্শক শ্রোতা, এই প্রথম ভিডিওটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে, আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে যাবেন। চলেন আমরা দ্বিতীয় ভিডিও ফুটেজটা দেখে নেই। গোপালগঞ্জ যা বলছে, গোপালগঞ্জ যখন হাত দিচ্ছে তো গোপালগঞ্জে যে হাত দেয় তার কিন্তু হাত পড়ে। জি আপা, জি আপা, জি জি গোপালগঞ্জে হাত দিলে এটা ভালো হবে না। জি আপা। ওই ওসি যে ওসিকে কলার ধরছে, ওসির নাম কি, ওসির বাড়ি কোথায় সেটা খোঁজ করে বার করো, আমায় পাঠাও। ঠিক আছে আপা, আমার আপা যদি সুযোগ থাকে আপা, আমি আজকেই আপনাকে ওই বিস্তারিত পাঠাচ্ছি। উনি কত সালে ঢুকছে সবকিছু পাঠাচ্ছি আপা আপনাকে। সবকিছু দাও, বললো যে 1 মাঘের শীত চায় না। ঠিক আছে আপা। 15 বছর দেশ বেতন ভাতা বাড়াইছি, রেশন বাড়াইছি, এই পুলিশের সবকিছু করে দিছি, জি আপা। আর্মিদের করে দিছি, জি। যে পর্যন্ত সব আমার 2 বছর পাওয়া। জি আপা। আর এখন ওই সুদ করে ইউনুসের কথা শুনে লাফাচ্ছে। আর ওই জামাতের ওরা কয়দিন আছে, জি আপা। সামনে 1 মাস থেকে কিনা দেখো। জি আপা, জি আপা, দোয়া করেন আপা। আর আমি আপনাকে 1 মাস থেকে কিনা দেখো, তখনই আপনারা যারা বেশি বাড়াবাড়ি করেন কোথায় যাবেন সেটা বুঝে নিয়েন। জি আর এই তালিকা সব করে রাখো আপা। আর যারা এই যে ঘর বাড়ি ভাঙা পোড়ানো তাদেরকেও হিসাবটা নাম রাখো, এবার যেন ভুল না হয়। পরে এর চাচা, ওর মামা, ওর শ্বশুর, ওর শাশুড়ি, এইগুলি যেন না হয়। আপা। এবার গুইনে 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 হিসাব নেওয়া হবে। জি আপা, জি আপা। আমি গত 2001 কিচ্ছু বলি না, আমি 2009 সরকার এসেও আমি ওসব কাউকে কিচ্ছু বলি না। আমি দেশের উন্নয়ন করছি। আল্লাহ এরপরে যদি আল্লাহ যদি সুযোগ দেয়, তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিচ্ছে, কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে, প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো। আর আমি যেটা বলি আমি তা করি। হ্যালো হ্যাঁ আপা, আপনাকে খুব মিস করতেছি আপা। দেশের অবস্থা তো খুবই আপা, দেশের অবস্থা তো খুবই খারাপ আপা। আমাদের খুবই খারাপ। সবার উপরে শুরু করছে এখন খুন করা। আপা, আর ওই যে আজকে গতকালকে রাতে তো আপনার পার্টি অফিস থেকে 6 জনকে গ্রেপ্তার করছে, মানে গোপালগঞ্জের পার্টি অফিস থেকে আপা। আপনি নিউজ জানেন কিনা আপা? আমরা তো বাড়িতে ঘুমাইতে পারতেছি না আপা। এটা প্রশাসন খুব মানে খারাপ করতেছে, যৌথ বাহিনী অভিযান করতেছে আপা, এই অবস্থা। হ্যালো। হ্যাঁ, ওখানে তো একজন শিবির আর একজন হলো ছাত্র দল, তাদেরকে বসাইছে এখন গোপালগঞ্জে। জি আপা, এইটা আসলে গোপালগঞ্জের এখন আপা আমার আসলে আপনার সাথে অনেকদিন ধরে কথা বলার ইচ্ছা ছিল, বাট আপনি ধরছেন, অনেক ধন্যবাদ আপা। আর আমাদের গোপালগঞ্জে একটা দিক নির্দেশনা দিবে এরকমের একজনকে একটু সেট করলে আমাদের জন্য ভালো হয়। আর দ্বিতীয়ত তাহলে সারা বাংলাদেশের নেতাকর্মীরা হয়তো বা নামতে পারতো। হ্যাঁ, একজনের নাম বলবা, সাথে সাথে একটা মামলা দেবে এবং গ্রেপ্তার করে দেবে। ও, তাহলে তো ওইটা আসলে, তাহলে সেটাও তো আসলে, তাহলে আমাদের কোন দিকে যে যাব আপা আসলে নিজেদেরই করতে হবে, যে জায়গায় যার অবস্থান থেকে কাজ করতে হবে। আপা, আমার ইউনিয়ন হলো বুড়াশি ইউনিয়ন। এই যে আপনি যে নৌকায় করে চলতেন, মানে যে রাস্তা দিয়ে যেতেন। হ্যাঁ, আমি চিনি। জি আপা। যার যার এলাকা নিয়ে সে কাজ করতে হবে, আর সবাইকে সাবধান করতে হবে। আর গোপালগঞ্জ যা বলছে, গোপালগঞ্জ যখন হাত দিচ্ছে তো গোপালগঞ্জে যে হাত দেয় তার কিন্তু হাত পড়ে। জি আপা, জি আপা, জি জি। গোপালগঞ্জে হাত দিলে এটা ভালো হবে না। জি আপা। আপা, আপনি ভালো আছেন তো আপা? আমি ভালো আছি, আমি ঠিক আছে। আমি এই যে কথা বলছি সারা বাংলাদেশে, কারণ কালকেই প্রজ্ঞাপন দিছে। জি আপা। এনএসআই, র্যাব, ডিজিএফ সবাইকে রিপোর্ট, জিপি ডেকে
ইউনূস বলে দিছে মানে আওয়ামী লীগের সাবেক এমপি, বর্তমান এমপি, ভবিষ্যতে এমপি হতে পারে, জি আপা। তারা তাদের আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন, জি আপা। প্লাস যারা কাউন্সিলর, মেম্বার, তারপরে মেয়র, যে যেখানে আছে এবং তাদের আত্মীয় স্বজন সবাইকে অ্যারেস্ট করতে বলছে। তোরা কত করবে সেটাই তো কথা। হ্যাঁ আপা, এখন কত করবো? আমি কালকে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, আপনি চিনেন কিনা জানি না, MM ননি আহমেদ ননি, উনার সঙ্গে একটা মিটিং করলাম, কথা হয়েছে অনেকক্ষণই। তো উনি দিক নির্দেশনা দিল এবং কালকেই যাওয়ার কথা ছিল আমাদের একটা মিছিল নিয়ে, বুড়াশি ইউনিয়নের যারা ছাত্রলীগ করে কর্মী যারা আছে এদের নিয়ে আমরা একটা মিছিল নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তার ভিতরই মানে সন্ধ্যার পরে 7টায় প্রোগ্রামটা ছিল, তার ভিতরে নিউজ আসলো যে যৌথ বাহিনী অভিযান চলবে। তো আমরা গেলাম না, ওনারা যারা গেছিল যাওয়ার পরে আপনার অ্যারেস্ট করলো। আর ওই যে পিছন দিয়ে যে গেটটা আছে না পা, ওই গেট দিয়ে হয়তোবা 4-5 জন ধরেন যে চলে গেছিল বাইরে, এই অবস্থা। আর আমাদের যারা আসলে আমরা দলকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি, সংগঠনটাকে সুন্দরভাবে সচ্ছল রাখার চেষ্টা করতেছি, এদের খুব ডিস্টার্ব করতেছে খুবই। আপনার যেদিন জন্মদিন ছিল ওই দিন আমরা আমাদের ছোট ভাইদের দিয়ে বঙ্গবন্ধু কলেজের ওদের দিয়ে আপনার অনুষ্ঠানটা ওরা করতেছিল, কেক কাটছিল, এর ভিতরে ওসি নিজে এসে ওদের কলার ধরলো। মানে খুব অ্যাক্টিভ যে 4-5 জন ছেলে আছে, হিমেল, তারপর বাপ্পি, রেয়াজ, সাকিব, তারপরে সাব্বির, এরা বঙ্গবন্ধু কলেজের আসলে আমি ব্যক্তিগতভাবে যতটুকু না করতে পারতেছি ওরা ততটুকু করতেছে। এবং আমরা একটা মশাল মিছিলও করলাম সেদিনও, আপনার আর্মি আমাদের পরবর্তীতে ওদের বাসায় যে ঝামেলা করলো, আমি একদম সামনে ছিলাম, আমি আপনার ওই ছবিটা পাঠাইছি, আপনি দেখছেন হয়তোবা। আর প্রত্যেকটা মিছিল মিটিং ইনশাল্লাহ আপা থাকি, কিন্তু এলাকার এমন একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, সেটা হলো আপনার 75 পরবর্তীতে যেভাবে মানুষজন ভয় পাচ্ছিল সেই জিনিসটা আপা সবাই করতে চাচ্ছে, মানে জোর করে আসো আমাদের দলে যোগ দাও। মানে দোকানে বসলে, চার দোকানে বসলে অনেক কিছু শোনা যায়, অনেক কিছু বোঝা যায়, কিন্তু এখন আমাদের দরকার সারা বাংলাদেশে, মানে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলতেছি, সারা বাংলাদেশে যে একটা সংগঠনটা চালাবে, আপনি সভাপতি থাকবেন এবং ভারপ্রাপ্ত যদি কাউকে কোনো দেওয়া যায় যাকে ভালো মনে করেন, তাহলে আমাদের সারা 64 জেলা। জি আপা, দাঁড়াও, এত পাকা কথা এখন বলার সময় না। সরি আপা। এখন যার নাম দেব তাকে সবার আগে অ্যারেস্ট করবে, আর তার নামে সবার আগে মামলা দেবে। জি আপা। আপা আমাদের মাঝে মাঝে ওই যে প্রেস, মানে কালকে যে প্রেসটা দিচ্ছেন এটা আমি সুন্দর পড়ছি, অনেক ভালো লাগছে এবং আমি আমার ফেসবুকে ছাড়ছি। ওটা আমি নিজে দেখে দিছি, আমি কারেকশন করে দিছি এবং আমাদের ফেসবুক ওটা দেওয়া হচ্ছে, ওইভাবেই যাবে। আর আমাদের কয়েকজন নেতা ঠিক করে দিছি, তারা বিভিন্ন ইস্যুতে একটা করে স্টেটমেন্ট দেবে। জি আপা, আমার অনেক তুমি নাম দিতে বলো, শেখ সালিমের নাম দিয়ে দাও, সে চালাক। না, উনি কিভাবে, উনি তো মানে আমাদের চালাবে, আমাদের কে চালাবে? আপনি যারে বলবেন। আমি যারে বললে তো হবে না, তোমাদের এই যে বাস্তবতা বুঝতে চাও না কেন? জি আপা, এখনই যার নাম দেবো তখনই সে অ্যারেস্ট হবে। তাহলে আপনি সাজার খান, জি হ্যাঁ সাজার খান নামছে, সবকিছু তাকে অ্যারেস্ট করছে। জি আপা, বসে বসে মানে কার কাছ থেকে কি পাকা কথা শুনবো বলে তো লাভ নেই। জি আপা, এটা তো নর্মাল, আমাদের তো নর্মাল রাজনীতি করতে দেবে না। জি আপা। ওই ওসি যে ওসিতে কলার ধরছে, ওসির নাম কি, ওসির বাড়ি কোথায়, সেটা খোঁজ করে বার করো, আমার পাঠাও। ঠিক আছে আপা, আপা যদি সুযোগ থাকে আপা, আমি আজকেই আপনাকে ওই বিস্তারিত পাঠাচ্ছি, উনি কত সালে ঢুকছে সবকিছু পাঠাচ্ছি আপা আপনাকে। সবকিছু দাও, বলো যে 1 লাখের শীত যায় না। ঠিক আছে আপা। 15 বছর দেশ বেতন ভাতা বাড়াইছি, রেশন বাড়াইছি, এই পুলিশের সবকিছু করে দিছি।
জি আপা। আর্মিদের করে দিস জি। এই বছর যে বছর সব আমার প্রমোশন পাওয়া। জি আপা। আর এখন ওই সুদখোর ইউনুসের কথা শুনে লাফাচ্ছে। আর ওই জামাতের ওরা কয়দিন আছে? জি আপা। সামনে 1 মাস থেকে কিনা দেখো। জি আপা। জি আপা, দোয়া করেন আপা। আর আমি আপনাকে 1 মাস আগে কিনা দেখো, তখনই আপনারা যারা বেশি বাড়াবাড়ি করেন কোথায় যাবেন সেটা বুঝে নিয়েন। জি আর এই তালিকা সব করে রাখো। আপা। আর যারা এই যে ঘর বাড়ি ভাঙা পোড়ানো তাদেরকেও হিসাবটা নাম রাখো, এবার যেন ভুল না হয়। পরে এর চাচা, ওর মামা, ওর শ্বশুর, ওর শাশুড়ি এইগুলি যেন না হয়। আপা। এবার গুইনে 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 হিসাব নেওয়া হবে। জি আপা। জি আপা। আমি গত 2001 কিচ্ছু বলি না। আমি 2009 সরকার এসেও আমি ওসব কাউকে কিছু বলি না। আমি দেশের উন্নয়ন করছি। আল্লাহ এরপরে যদি আল্লাহ যদি সুযোগ দেয়, তো তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিচ্ছে, কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে, প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো। আর আমি যেটা বলি আমি তা করি। দর্শক শ্রোতা, এই দ্বিতীয় ভিডিও ফুটেজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে? আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে যাবেন। চলেন আমরা আজকের শেষ ভিডিওটা দেখে নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, কেমন চলছে ডক্টর ইউনূসের সরকার? এই সরকার কত বছর থাকবেন? 18 মাস নাকি 18 বছর? নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন আল্লাহ তাকে হায়াত দান করেন ততদিন তিনি থাকবেন বাংলাদেশের মানুষের মাথার তাজ হয়ে? এখন যারা উপদেষ্টা পরিষদে আছেন তাদের ভবিষ্যৎ কি? বিএনপির ভবিষ্যৎ কি? আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? নির্বাচনটি আদৌ হবে নাকি হবে না? এরপর এই যে এখন যারা সমন্বয়ক রয়েছেন তারা কি করছেন? আমরা কি তাদের জন্য অপেক্ষা করব? ধরুন এখন তাদের গড় বয়স 30 বছর। আমরা যদি 5 বছর 7 বছর তাদেরকে সময় দেই, তারা তো এই 5-7 বছরে নানাভাবে নানা কিছু শিখে এই দেশ পরিচালনার জন্য উপযুক্ত হবেন। যেহেতু তারা এত বড় একটা বিপ্লব ঘটিয়েছেন, কাজেই সেই বিপ্লব পরবর্তী সরকারে তারাই প্রধানমন্ত্রী হবেন, তারাই মন্ত্রী হবেন, এবং আমরা তখন তাদের নেতৃত্বে চমৎকার একটি দেশ পাব এবং সুন্দরভাবে আমরা তসবিহ তাহলিল করে, নামাজ কালাম পড়ে, জীবন অতিবাহিত করে মৃত্যুর পরে জান্নাতে গিয়ে আমরা সুন্দর একটা জীবন যাপন করতে পারবো। এরকম একটা স্বপ্ন নিয়ে আপনি আমি কি অপেক্ষা করতে পারি? সেরকম কি একটি অবস্থা চলছে? নাকি আমরা শঙ্কা অনুভব করব, অস্থিরতায় ভুগবো, কিংবা আমরা চিন্তা করব যে কি ছিলাম, কি পেলাম, কি হারালাম এবং কি হারাতে বসেছি? শেখ হাসিনা চলে গিয়েছে আমরা 5 তারিখে, আগস্ট মাসের 5 তারিখে 2024 সনে। আমাদের জীবনের শ্রেষ্ঠতম পাওনা ছিল সেই দিন। আমরা সবাই ছিলাম আনন্দ উদ্বেলিত। দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য যদি পরিষ্কার হয়ে যায়, একটা মানুষের কাছে যেমন অনুভূতি লাগে, একটি নারীর সন্তান প্রসব হওয়ার পর সে যখন সদ্য প্রসূত তার সেই চাঁদ মুখের সন্ততিকে সে দেখতে পায় মাতৃ করে নিয়ে, তার যে অনুভূতি, কিংবা একজন পুরুষ তার সারা জীবনের যে সফলতা যা সে কল্পনা করে, তার ক্যারিয়ার, সেটি যখন সে পেয়ে যায় তখন তার মধ্যে যেরকম একটা অনুভূতি হয়, 18 কোটি বাঙালির মনের মধ্যে 5 তারিখ বিকেলবেলা ঠিক সেরকম একটা অনুভূতি তৈরি হয়েছিল। তারপর যখন এই সমন্বয়করা এলেন আমাদের সামনে, এদের চেহারা, সুরত, নাম, ধাম যা কিছু এসেছে আমাদের সামনে, সবকিছুই আমরা মনে করেছি এগুলো সব সোনার টুকরো, এদের কোনো বিকল্প নেই, এদের সে কোনো ভালো মানুষ এই পৃথিবীতে নেই, এরা আমাদের জন্য জীবন বাজি রেখেছে, এরা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে, শেখ হাসিনার কবল থেকে আমাদেরকে রক্ষা করেছে, আমরা তাদেরকে মাথায় করে নেচেছি। এখন কি আমরা তাদেরকে নাচতে পারছি মাথায় করে নিয়ে? এরপর যখন একটি সরকার গঠন হলো এবং সেই সরকারের কর্তা ব্যক্তি রূপে আমরা যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম শুনলাম, উপদেষ্টা পরিষদে যখন আমরা আসিফ নজরুল সাহেবের নাম শুনলাম, ডক্টর সালেহ আহমেদের নাম শুনলাম, আমরা আনন্দে একেবারে উদ্বেলিত হয়ে পড়েছিলাম যে না না, এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না। এইবার 1000 বছরের বাঙালির যে দুঃখ এবং দুর্দশা সব দূর হয়ে যাবে। কিন্তু এখনো পর্যন্ত 60 দিন যায়নি।
মানে 60 days নট ইভেন ওভার। আজকে আমি যে ভিডিওটি করছি এটি কবে প্রচারিত হবে আমি জানি না, তবে ডক্টর ইউনূস 8 তারিখে ক্ষমতা নিয়েছিলেন আগস্ট মাসে। তো সেই দিক থেকে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসের 8 তারিখে তার 2 মাস পূর্ণ হবে। আমি ভিডিও করছি আজকে অক্টোবর মাসের 3 তারিখে। কিন্তু এর মধ্যেই আমাদের অনেকের মনে সেই আতঙ্ক দেখা দিয়েছে, যেভাবে সিঁদুরে মেঘ দেখলে অনেক মানুষ ঘর পোড়া গরু ভয় পায় সিঁদুরে মেঘ দেখলে। তা আমরা সেরকম ভয় পাচ্ছি। আমরা অতীতকালে বিভিন্ন মানুষের বিভিন্ন মিষ্টি কথা শুনেছি। এরশাদ সাহেবকে দেখেছি সততার পরাকাষ্ঠা হিসাবে সাইকেলে করে রাষ্ট্রীয় অর্থ বাঁচানোর জন্য তিনি কর্মস্থলে যাচ্ছেন। কি দেবতার মতো মানুষ! তিনি রোজ রাতে স্বপ্ন দেখছেন যে আজ রাতে আমি নামাজ পড়ব বাইতুল মোকাররমে, আজ রাতে নামাজ পড়ব আমি সিলেটে, এবং সেখানে গিয়ে তিনি হাউমাউ করে কান্নাকাটি করে বলছেন যে আমি আপনাদের এখানে এসেছি, আমি স্বপ্ন দেখেছি এই মসজিদে আমি নামাজ পড়ব। এর চেয়ে দেবতা, এর চেয়ে সত্যবাদী মানুষ আর হতে পারে না। আমরা আনন্দ উদ্বেলিত হয়েছিলাম, কিন্তু সে এরশাদ আমাদেরকে কিভাবে কাঁদিয়েছেন আমরা সেটা দেখেছি। শেখ হাসিনা বারবার কেঁদেছেন, আমার বাপ মারা গিয়েছেন, ভাই মারা গিয়েছেন, এ জীবনে আমাদের আর কিছু পাওয়ার নেই, আমি আমার এই জীবনটি আপনাদের জন্য স্বর্গ করব। তিনি আমাদের এই জীবনকে এমনভাবে তার নিজের জীবনকে উৎসর্গ করেছেন যে আমরা সবাই তাকে সব কিছু দিয়েছি, মান সম্মান মর্যাদা প্রেম ভালোবাসা সমর্থন সব দিয়েছি। এরপর আমরা তাকে ভয় পেয়েছি, এতটা ভয় পেয়েছি যে ভয় আমরা এই জমিনে কোনো বিষধর প্রাণীকেও আমরা সেই ভয় পাই না। তাকে আমরা সেই ভয় পেয়েছি, আমরা তাকে অ্যাভয়েড করেছি, দূরে রেখেছি, সব কিছু করেছি, কিন্তু তারও শেষ রক্ষা হয়নি, আমাদেরও শেষ রক্ষা হয়নি। এভাবে আরো অনেক মানুষের কথা বলা যাবে যাদের দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। তো সেই দিক থেকে এখন বিশ্ববরেণ্য নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এসেছেন, কিন্তু এর মধ্যেই আমরা তার ব্যাপারে ধৈর্য হারিয়ে ফেলেছি। তাকে নিয়ে ট্রল হচ্ছে, একেবারে ছোট শিশুর মুখের উপর তার ছবি দিয়ে বিভিন্ন রকম কার্টুন তৈরি করে সামাজিক মাধ্যমে হিন্দিতে বাংলাতে যে সকল ডায়লগ জুড়ে যে সকল টিকটক ভিডিও ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে করা হচ্ছে, এ দৃশ্য দেখা যায় না, এ দৃশ্য দেখা যায় না। আপনি না পারবেন হাসতে, না পারবেন কাঁদতে। ডক্টর ইউনূস সাহেব এটা দেখেছেন কিনা আমি বলতে পারবো না। জনাব আসিফ নজরুল আমাদের সম্মান এবং মর্যাদার যে জায়গাটিতে ছিলেন, তাকে নিয়ে এখন কি হচ্ছে আমি ভাবতেই পারি না। আলী রিয়াজ নামক একজন প্রফেসর রয়েছেন আমেরিকাতে, তিনি শিক্ষকতা করেন। তো এই ভদ্রলোক নিয়েও আমাদের খুব ভালো চিন্তা ছিল যে এই মুহূর্তে তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, অমনি জনগণ বিক্ষুব্ধ হয়ে পড়েছেন, নানা রকম নেতিবাচক কথা বলছেন উপদেষ্টা মণ্ডলীদের নিয়ে, বলছেন এরা কেউ বুড়া, এদের এটা নাই ওটা নাই, এ সকল। এই যে মানুষ যে নেতিবাচক কথাবার্তা বলছে, এর মূল কারণটা হলো যে মানুষ এখনো পর্যন্ত আশা জাগা নিয়ে কোনো সফলতা এই বর্তমান সরকারের কাছ থেকে পায়নি। তো যেহেতু গত 2 মাস পার হয়ে গেল এবং এই 2 মাসের মধ্যে আপনি 2টো আনন্দদায়ক খবর দিতে পারেননি, 2টো আশা জাগা নিয়ে কর্মকাণ্ড করতে পারেননি, মানুষের সঙ্গে এমন কোনো সম্পর্ক করতে পারেননি যার কারণে আপনাকে বিশ্বাস করা যায়, আশা করা যায় যে আপনি আরো 5 বছর চালালে আমরা শান্তিতে থাকবো। এর কারণ হলো মর্নিং শোজ দ্য ডে। যখন একটা মানুষের শুরুটা হয় চমৎকার ভাবে, যেমন ধরুন হুমায়ুন আহমেদের যে বিখ্যাত দেয়াল উপন্যাস, আপনি সেখানে পড়ে দেখবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সময়টিতে ক্ষমতায় এলেন, ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে প্রকৃতি অবারিতভাবে তাকে সহযোগিতা করা শুরু করলো। তার জমানাতে অতিবৃষ্টি হয়নি, বন্যা হয়নি, মারাত্মক কোনো প্রাকৃতিক বিপর্যয় দেখা দেয়নি। কৃষকের গোয়াল ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল, গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল। মানুষ যে কাজে হাত দিয়েছে প্রকৃতি সেখানেই সাহায্য করেছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস আসার সঙ্গে সঙ্গে
একটার পর একটা প্রাকৃতিক বিপর্যয়। ঢাকা শহর বারবার ডুবে যাচ্ছে, চট্টগ্রাম ডুবে যাচ্ছে, ফেনী ডুবে যাচ্ছে, কক্সবাজার ডুবে যাচ্ছে, বরিশাল, পটুয়াখালী থেকে শুরু করে দক্ষিণ বেল্ট, সাতক্ষীরা, তারপর খুলনা, কয়রা, এই সকল এলাকা ডুবে যাচ্ছে, ফসল হানি হচ্ছে, বন্যা থেকে শুরু করে নানা রকম দৈব দুর্বিপাক মানুষের জীবনকে তছনছ করে ছেড়ে দিচ্ছে। এই যে সিগন্যাল, প্রকৃতির সিগন্যাল, ইট মিনস আগামী দিনগুলো ভালো যাবে না। এটা বোঝার জন্য খুব বেশি পাণ্ডিত্যের দরকার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো জাতিকে, কোনো ব্যক্তিকে সম্মানিত করতে চান এবং কোনো একটি সুসংবাদ দিতে চান, সকালবেলায় সেই লোকের মনের মধ্যে সেই ধরনের একটা মানে শুভ লক্ষণ ফুটে ওঠে, মন ফুরফুরে হয়ে যায়। তা আমরা জনগণ হিসেবে আমাদের মন ফুরফুরে অবস্থায় দেখতে পাচ্ছি না, আর যারা আমাদেরকে এই মুহূর্তে শাসন করছেন তাদের মধ্যেও এরকম ফুরফুরে মেজাজ দেখতে পাচ্ছি না। বরং কথায় কথায় তারা মেজাজ হারিয়ে ফেলছেন, চোখ গোল গোল করে ফেলছেন, মুখের হাসি চলে যাচ্ছে বিভিন্ন সাংবাদিকদের প্রশ্নে, এবং তারা জীবনে যে কাজটি করেননি সেই কাজ করছেন এখন উলট পালট বা উল্টা পাল্টা বক্তব্য দিচ্ছেন। বেশ কয়েকজন উপদেষ্টা, আমি নাম বলবো না, প্রথম দিকে তারা টেলিভিশনে এসে বা টেলিভিশনে ক্যামেরা দেখলে বেশ চমৎকার করে কথা বলতেন, নিজের যে অধিক্ষেত্র, কর্মের যে অধিক্ষেত্র সেগুলো অতিক্রম করে তারা অনেক কথা বলতেন। ইদানিংকালে তাদের প্রায় সবাই খামোশ হয়ে গিয়েছেন, কথা বলছেন না, তাদের মুখ শুকিয়ে গিয়েছে এবং তারা সিদ্ধান্ত নিতে পারছেন না যে তারা কি করছেন এবং তারা কি করবেন এবং আগামীতে তাদের পরিণতি কি হবে। এই বিষয়গুলো নিয়ে তারা খুব বেশি আশাবাদী হতে পারছেন না, ফলে তাদের কর্মের আমি এখনো পর্যন্ত কোনো গতি দেখছি না। যিনি উজির আজমের পদে আছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একটি জগা খিচুড়ির সরকার চালাচ্ছেন। না বৈপ্লবিক সরকার, না গণ অভ্যুত্থানের সরকার, না গণবিস্ফোরণের সরকার, না সাংবিধানিক সরকার, না অসাংবিধানিক সরকার, না মার্শাল ল গভর্নমেন্ট, না মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো সামরিক সরকার ব্যাকড গভর্নমেন্ট, কিছুই না। এটি হ-জ-ব-র-ল। এখানে তিনি আমেরিকার ওই সার্টিফিকেট পেয়েছেন, ইংল্যান্ডের ওই সার্টিফিকেট পেয়েছেন। আজ মাহাতির মোহাম্মদের দেশের মানুষ, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, তার সঙ্গে তার বন্ধুত্ব রয়েছে, তিনি ফোন দিয়েছেন। এ সকল খাজুরি আলাপ শুনে আমাদের কোনো লাভ হচ্ছে না। আমরা দেখতে চাচ্ছি যে তিনি আসলে সত্যিকার অর্থে রাষ্ট্রনায়ক হিসেবে কতটুকু সফলতা দেখাতে পারছেন। সেটি বলতে গেলে খুবই হতাশাজনক। তিনি বেশ কয়েকটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সব সাক্ষাৎকারগুলোতেই তিনি প্যাচ লাগিয়ে দিয়েছেন। তিনি অ্যাসোসিয়েট প্রেস ইন্ডিয়ার সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্ক নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে যে সকল কথাবার্তা বলেছেন খুবই আপত্তিকর, অরাজনৈতিক, উস্কানিমূলক। আবার সেই কথার উপর তিনি স্ট্যান্ড না নিয়ে মুহূর্তের মধ্যে গতি পরিবর্তন করে তিনি আবার চেষ্টা করেছেন ভারত ইলিশ পাঠাতে, নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার জন্য, ভারতের সঙ্গে বন্ধুত্ব করার জন্য। ফলে তার আগের যে বক্তব্য সেটা তার জন্য বুমেরাং হয়ে পড়েছে, আর পরে যেটি বলেছেন সেটাও তার জন্য বুমেরাং হয়ে পড়েছে। এর কারণ হলো আপনি রাবারের মতো, আপনি যত বেশি টানাটানি করবেন এটার ইলাস্টিসিটি তত বেশি কমতে থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ইলাস্টিসিটিও ঠিক সেইভাবে কমে যাচ্ছে। দিস ইজ ওয়ান। এরপর তিনি আমেরিকাতে গিয়েছেন। আমেরিকাতে গিয়ে তিনি বেশ কয়েকটি পশ্চিমা গণমাধ্যমের সাথে সাক্ষাৎকার দিয়েছেন। নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন। আই ফাইন্ড নাথিং, কোনো কিছু সেখানে পয়েন্টিভ ছিল না, টু দি পয়েন্ট ছিল না, পয়েন্টিভ ছিল না এবং প্রসপেক্টিভ ছিল না। কথাগুলো ইংরেজিতে বললাম, পয়েন্টিভ অ্যান্ড প্রসপেক্টিভ ছিল না, বরং সবকিছুর মধ্যে কিরকম যেন একটা এলোমেলো কথাবার্তা, লড়র ভড়র কথাবার্তা, এটা করব, ওটা করবে, এটা হবে, এটা হবে। এরপর তিনি অহেতুক কতগুলো কাজকর্ম করেছেন। সমন্বয়কদের নিয়ে সেখানে গিয়েছেন, ক্লিন্টন ফাউন্ডেশনের সঙ্গে একটা বৈঠক করেছেন, এটার সেখানে 3-0 নিয়ে কথা বলেছেন। এখন ক্লিন্টন ফাউন্ডেশনের সঙ্গে
বৈঠক করা, বিল ক্লিনটনের সঙ্গে একটা অনুষ্ঠান করা, সমন্বয়কদেরকে মঞ্চে উঠিয়ে আমেরিকার মাটিতে কথা বলা, বলেন তো বাংলাদেশে 2 পয়সার উপকার হবে? আমাদের ফেনীর বন্যার কোনো উপকার হবে? সাভারের আশুলিয়ার গার্মেন্টসগুলো যে বন্ধ হয়ে আছে, শ্রমিক অসন্তোষ চলছে, কোনো শ্রমিকের ঘরে যে চুলা জ্বলছে না, এবং এই শ্রমিক যারা বেতন পাচ্ছেন, অনেক শ্রমিক, 1-2 নয়, এমন একটা অবস্থা। আমি জাস্ট একটা উদাহরণ দিই। আমার একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, তার পেছনেই বার্স বাংলাদেশ নামক একটি গার্মেন্টস আছে, বেশ বড়, প্রায় 20,000 লোক চাকরি করে, অনেক পুরনো, না হলেও 30 বছরের পুরনো একটা গার্মেন্টস ফ্যাক্টরি। এখন ধরুন সেই গার্মেন্টস ফ্যাক্টরি গত 3 মাস ধরে তারা বেতন দিতে পারছে না। এত পুরনো একটা গার্মেন্টস 3 মাস ধরে বেতন দিতে পারছে না কেন? শেখ হাসিনার জন্য, ডক্টর ইউনূসের জন্য, আমাদের জন্য, অর্থনীতির জন্য। 30 বছর যাবত তারা চালিয়ে আসছে, এখন তারা পারছে না। শ্রমিকের সব রাস্তায় 20,000 শ্রমিক, তারা খাবে কি বলেন? এই 3 দিন 4 দিন 5 দিন পুরো রাস্তা তারা অবরোধ করে রাখলো, কিন্তু তাদের তো বেতন হলো না, বিকল্প চাকরি হলো না। এই লোকগুলো করবে কি? আপনি কোটার বিরোধী আন্দোলন করেছেন, তারপরে ক্ষমতায় বসেছেন, আপনার তো খাবারের কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু এই শ্রমিকদের জন্য যদি আপনি 10,000 মেট্রিক টন 50,000 মেট্রিক টন চাল বরাদ্দ করতেন, যে ঠিক আছে বাবা, আমি রাষ্ট্রের পক্ষ থেকে এই বার্স এর যারা গার্মেন্টসের যারা বেতন পাচ্ছেন না 3 মাস ধরে, আমি তাদেরকে 1 বস্তা করে চাল দিলাম, 50 কেজি করে চাল দিলাম। তো আপনি তো সে কাজ করছেন না। সে কাজ না করে কি করলেন? বার্সের মালিককে গ্রেপ্তার করেছেন। মালিকের গ্রেপ্তার করার পর তো মালিক বেঁচে গেল, ব্যাংকের গুতানি খাচ্ছেন তিনি, শ্রমিকদের গুতানি খাচ্ছেন। তারপর বিদ্যুৎ বিভাগের, কেননা তিনি শুধুমাত্র শ্রমিকদের যে বেতন সেটা তো না, গিয়ে দেখেন গ্যাসের বিল দিতে পারেননি, বিদ্যুতের বিল দিতে পারেননি, আরো অনেক বিল তার বাকি আছে। তো এই যে ব্যবসা বাণিজ্যে অচল অবস্থা, এভাবে আশুলিয়ার বড় বড়, আশুলিয়া, গাজীপুর, সাভার, হেমায়েতপুর, এই সকল এলাকার বড় বড় ফ্যাক্টরি, এক একটাতে 10,000, 20,000, 50,000 লোক চাকরি করে। এই ফ্যাক্টরিগুলোতে শ্রমিক অসন্তোষ, এইগুলো নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই। আপনি 3-0 নিয়ে কাজ করছেন। 3-0-র 1 নম্বর জিরো কি? কোনো মানে বেকার লোক থাকবে না। আরে বাবা, আপনি ক্ষমতায় ঢোকার সাথে সাথে বেকারের সংখ্যা বাংলাদেশে না হলেও 5% বেড়ে গেল, সঙ্গে সঙ্গে 5% বেড়ে গেল। আপনি বাংলাদেশে বেকারের সংখ্যা বাড়িয়ে দিলেন 5%, আর সারা দুনিয়াতে গিয়ে আপনি লেকচার দিচ্ছেন যে আপনি সেই বেকার সমস্যার সমাধান করবেন, এটা 0-তে নিয়ে আসবেন। 3-0, কোনো কর্মহীন লোক থাকবে না। এর মতো ঠাট্টা, এর মতো মস্কারা, এর মতো চুলকানি, এর মতো খাউজেনি, এগুলো আছে বলেন? এই সমস্ত কি হচ্ছে? এই সমস্যাগুলো আপনাকে সমাধান করতে হবে। সমাধান করতে পারলে করেন, আর না হলে আসসালামু আলাইকুম, তাড়াতাড়ি চলে যান, 1 মিনিট দেরি করবেন না। এই কারণ হলো যে যত বেশি দেরি করবেন আপনার এই অযোগ্যতা তত বাড়তে থাকবে, আমরা তত বিপদে পড়বো, মুসিবতে পড়বো। যার যে কাজ তাকে সেই কাজ করা উচিত। কোকিলের কাজ কোকিল করবে, কাকের কাজ কাকি করবে, তারপর গন্ডারের কাজ গন্ডার করবে, বাঘের কাজ বাঘ করবে, শিয়ালের কাজ শিয়াল করবে। আপনার কাজ হলো মাইক্রো ক্রেডিট নিয়ে কাজ করা। আপনার কাজ হলো সারা দুনিয়াতে মানুষকে স্বপ্ন দেখা, 3-0 নিয়ে গল্প করা। আপনার কাজ হলো অলিম্পিকের মশাল নিয়ে দৌড় দেওয়া। আপনার কাজ হলো নিকোলাই সার্কোজির সঙ্গে বসে কি করে অলিম্পিক যে খেলা হবে সেই অলিম্পিক খেলার মধ্যে কি করে সোশ্যাল বিজনেস ঢুকিয়ে দেওয়া যায়, এই সমস্ত কথাবার্তা বলা, একটা বক্তব্য দিয়ে টাকা উপার্জন করা, এগুলো হলো আপনার কাজ। আর এই রাজনীতি করা, মিছিল করা, মিটিং করা, ঝাড়ু মিছিল, এগুলো ফেস করা, দুর্নীতিবাজ, অন্যায়কারী, জুলুমবাজ, এদের সাথে লড়াই করা, সংগ্রাম করা, এগুলো যদি না পারেন দেরি করবেন না, প্লিজ দেরি করবেন না। আর অনুরোধ, আমরা আপনাকে সবসময় হাসি মুখে দেখতে চাই, স্মাইলিং ফেস। রাগ করবেন না, রাগ করলে মানুষকে ভালো দেখায় না। আপনি বঙ্গবন্ধুর নাম শুনে, 71-এর মুক্তিযুদ্ধের নাম শুনে, ভয় যাবে আমেরিকার যে সাংবাদিক প্রশ্ন করেছে, সেই প্রশ্ন শুনে যেভাবে আপনি চোখ গোল গোল করে ফেলেছেন, আমরা এই অবস্থায় আপনাকে দেখিনি কখনো। আপনার এই দৃশ্য দেখে আমাদের খুব ভয় হচ্ছে। এর কারণ হলো, যারা নরম মানুষ তারা যদি রাগ হয়ে যায়, যারা দুর্বল মানুষ তারা যদি প্রতিহিংসা চরিতার্থ করতে চায়, সেটা খুবই ভয়ঙ্কর হয়, মারাত্মক ভয়ঙ্কর হয়। কাজেই
আপনি দয়া করে চোখ গোল গোল করবেন না। মুখের যে পেশি, মাংস পেশি, এটিকে দয়া করে শক্ত করবেন না। আমরা আপনাকে ভালোবেসে, সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে লালন করছি, পালন করছি। আমাদের এই অসংখ্য দরিদ্র মানুষ যারা আপনার গ্রামীণ ব্যাংকের সদস্য ছিল, যারা আপনার টাকা দিতে না পেরে অনেক আত্মহত্যা করেছে, কিন্তু আপনার বদনাম করেনি, আপনার বিরুদ্ধে একটা মামলা দেয়নি। আপনার ম্যানেজাররা, গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা লোন না পেয়ে অনেকের বাড়ি ঘর তছনছ করে ছেড়ে দিয়েছে, অনেকের পরিবার তছনছ করে ছেড়ে দিয়েছে, কিন্তু কেউ, কোনো পরিবেশবিদ, কোনো আইনজীবী, কেউ কখনো আপনার বিরুদ্ধে একটা মামলা করেনি। কিন্তু এই ঘটনা ঘটেছে শুধুমাত্র হুজুর যারা আছে তারা আপনাকে, আপনার সুদ গ্রহণ করা বা এই আপনি মেয়েদেরকে একটু বেপর্দা করেছেন, এইগুলো নিয়ে একটু ওয়াজ নসিহত করেছি, এতটুকু পর্যন্ত। কিন্তু আমরা এর বাইরে সবসময় আপনাকে সম্মান করেছি এবং এই কর্মকাণ্ড সারা দুনিয়ায় দেখেই কিন্তু আপনি নোবেল পুরস্কার পেয়েছেন। আর নোবেল পুরস্কার পাওয়ার পর আপনার মনে হয়েছে যে আপনি পৃথিবী চালাতে পারেন, সারা দুনিয়া থেকে আপনি এই 3-0 থিওরি অনুযায়ী সবকিছু দূর করতে পারেন। আপনি সামাজিক ব্যবসা বাণিজ্য করতে পারেন, মানুষের মধ্যে দেবত্ব ছড়িয়ে দিতে পারেন, কেউ লাভের জন্য কোনো কাজ করবে না, বিনার স্বার্থে কেবল সোশ্যাল বিজনেস করবে। তো আপনি এই যে প্রচার করছেন, সেই প্রচারের প্রেক্ষিতে আমাদের মনে হয়েছে আপনি দেবতা। তো দেবতা কখনো রাগ করে না, দেবতা কখনো মেজাজ হারিয়ে ফেলে না, দেবতা হাসে এবং দেবতা স্থিরভাবে নির্ভুল সিদ্ধান্ত নেয়। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, তো প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।